আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। 18 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে এমপিদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি। ভোট কেন্দ্র দখল চেষ্টা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সেনাবাহিনীর ঘোষণা, নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত ও প্রতিজ্ঞাবদ্ধ বিমান বাহিনী। মানবিক বাংলাদেশ গড়তে সারা দেশে ইনসাফের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বললেন জামাত আমির, মরা নদী জীবিত করা ও কৃষিপণ্য সংরক্ষণের প্রতিশ্রুতি। আশুলিয়ায় হত্যার পর 6 মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সহ 6 জনের মৃত্যুদণ্ডাদেশ, পুলিশ কর্মকর্তা কাফি সহ 7 জনের যাবজ্জীবন কারাদণ্ড। এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গণমাধ্যমের আরও জোরালো ভূমিকার পরামর্শ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক অনুষ্ঠানে বিশিষ্টজনদের অভিমত। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। ফ্রান্সের প্যারিসে কার্পেট প্রদর্শনীর খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে ইস্পাহানি মির্জাপুর জাতীয় সংসদ নির্বাচন 2026 কাউন্টডাউন। আগামী 18 ফেব্রুয়ারির মধ্যে অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব হস্তান্তর করতে হলে তার আগেই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ নিতে হবে। কিন্তু শপথ কে পড়াবেন? আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন। স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় সরকার এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। সংবিধান অনুযায়ী নতুন যারা সংসদ সদস্য হবেন ইনশাআল্লাহ 12 তারিখে ইলেকশনের পরে তাদের শপথ গ্রহণ করার কথা হচ্ছে স্পিকারের, স্পিকার না থাকলে ডেপুটি স্পিকারের। ওনারা না থাকলে অন্য বিধানও আছে। এখন আমাদের এখানে স্পিকার, ডেপুটি স্পিকারের মধ্যে একজন নিখোঁজ, আরেকজন জেলে আছে। তাদের বিরুদ্ধে গুরুতর কিছু মামলা আছে এবং তারা পদত্যাগও করেছেন, বিশেষ করে স্পিকার। ফলে এই অবস্থায় ওনাদের দ্বারা শপথ গ্রহণ করার কোনো রকম স্কোপ আছে বলে আমি মনে করি না। আমাদের আইনে আছে, ওনারা যদি শপথ গ্রহণ করাতে না পারেন তাহলে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত, অর্থাৎ প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। 1, 2 হচ্ছে 3 দিনের মধ্যে যদি এই শপথটা না হয় তাহলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ করাতে পারবেন। এখন এটা সরকারের নীতিগত পর্যায়ের সিদ্ধান্ত, আমি আপনাদের চূড়ান্ত কিছু বলতে পারবো না। তবে আমাদের সামনে 2টা অপশনই আছে। একটা হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাতে পারেন। ফর এক্সাম্পল, যেমন হয়তো আমাদের প্রধান বিচারপতি হতে পারেন। আর যদি এটা না হয় তাহলে আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার আছেন উনি শপথ গ্রহণ করাবেন। কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, ওটা 3 দিন ওয়েট করতে হবে। আমরা আসলে ওয়েট করতে চাই না। আমরা নির্বাচন হওয়ার পরে যত দ্রুত সম্ভব শপথ গ্রহণের ব্যবস্থা করতে চাই। ভোট কেন্দ্র দখলের চেষ্টায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ধাপে ধাপে শক্তি প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেনাবাহিনী আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়েছে, নির্বাচনে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ঝুঁকি নেই। মোস্তফা মল্লিকের রিপোর্ট। 12 ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোতায়েন করা 1 লাখ সেনা সদস্যের প্রস্তুতি দেখতে রাজধানীতে জাতীয় ফুটবল স্টেডিয়ামে যান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।
এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সমন্বয় সভায় অংশ নেন তিনি। জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর কার্যক্রম সহ নানা বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিলিটারি অপারেশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর হোসেন। যে নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট অসামরিক প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে আশ্বস্ত করা যে তাদের যে কোনো প্রয়োজনে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো দায়িত্ব বা সহযোগিতা দিতে প্রস্তুত থাকবে। সাধারণ জনগণের মধ্যে নির্বাচন সম্পর্কে একটা আস্থার জায়গা তৈরি করা এবং একটি সুস্পষ্ট বার্তা দেয়া যে বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন, অসামরিক প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী সকলে সমন্বিতভাবে একটি সুন্দর এবং অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য বদ্ধপরিকর। তিনি বলেন, এবারের নির্বাচনে বড় ধরনের কোনো ঝুঁকি নেই, তবে যে কোনো ধরনের নাশকতা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। সহিংসতা বা নাশকতা প্রতিরোধের জন্য যে ধরনের প্রিপারেশন দরকার, যে ধরনের প্রস্তুতি দরকার, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনীও সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। বিশেষত সেনাবাহিনী এই সকল নাশকতা প্রতিরোধের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। আমরা কতদিন থাকবো নির্বাচনের পরে, এটা একদমই হচ্ছে সরকারের সিদ্ধান্ত। আমরা আজকে যে মোতায়েন হয়েছি, এটা যেমন সরকারের সিদ্ধান্তে আমরা মোতায়েন হয়েছি, ঠিক একইভাবে আমরা কবে আমাদের দায়িত্ব ছেড়ে দিয়ে আমরা ক্যান্টনমেন্টে ফিরে যাব সেটাও সরকারের সিদ্ধান্ত। এক প্রশ্নের জবাবে মঞ্জুর হোসেন বলেন, দেশের বিভিন্ন প্রান্তে সেনাবাহিনী মোতায়েন যত বেড়েছে ততই কমেছে অপরাধ প্রবণতা। সেনাবাহিনী না থাকলে সারা দেশে অপরাধের মাত্রা বাড়ত বলে মন্তব্য করেন তিনি। স্থানীয় সেনা ক্যাম্পে নির্বাচন কেন্দ্রিক যে কোনো ধরনের অপরাধের সংবাদ জানাতে নাগরিকদের কাছে অনুরোধ জানানো হয়েছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। নির্বাচন সুষ্ঠু করতে বিমান বাহিনী প্রস্তুত ও প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে বিমান বাহিনীর ঘাঁটি বাসারে মাঠ পর্যায়ে নিয়োজিত বিমান বাহিনী সদস্যদের দিক নির্দেশনামূলক ব্রিফিং করেন তিনি। সে সময় তিনি জানান, নির্বাচনে প্রায় 4000 বিমান বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে। তিনি বলেন, যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতেই পারে, তবে সেক্ষেত্রে জনগণের নিরাপত্তার ভরসা হয়ে উঠতে হবে বিমান বাহিনীর সদস্যদের। সুযোগ থাকলে শৃঙ্খলা মেনে তাদের ভোট দেওয়ার আহ্বান জানান বিমান বাহিনী প্রধান। এ সময় বিমান বাহিনীর সদর দপ্তর ও বিভিন্ন ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বেসামরিক প্রশাসনের সাথে সমন্বয় করে উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সদা প্রস্তুত থাকতে হবে। সব কিছু আসলে প্রশিক্ষণের মাধ্যমে বলা যায় না। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পরিস্থিতি উদ্ভূত হঠাৎ করে চলে আসতে পারে, যেটা আমরা প্রস্তুতি নাই। তখন নিজের বিচক্ষণতা দিয়ে বা উপস্থিত বুদ্ধি দিয়ে আমাদেরকে সেগুলি ট্যাকেল করতে হবে। বিশেষ করে 11 থেকে 13ই ফেব্রুয়ারি, মানে ইলেকশনের আগের দিন এবং পরের দিন, ইলেকশনের রাত, ওই সময় আমাদেরকে অত্যন্ত সচেতন, সজাগ এবং অ্যালার্ট থাকতে হবে। মানবিক বাংলাদেশ গড়তে সারা দেশে ইনসাফের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে মন্তব্য করে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তার দল ক্ষমতায় গেলে সবার জন্য নিরাপদ বাংলাদেশ উপহার দেবে। উত্তরাঞ্চল নির্বাচনী জনসভায় জামাত আমির বলেন, মরা নদীগুলোকে জীবন্ত করা ও আমসহ কৃষিপণ্য সংরক্ষণে হিমাগার স্থাপন করা হবে। দুর্নীতি, নারীর অপমান ও আধিপত্যবাদমূলক দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চেয়েছেন জামাত আমির। আক্তার হোসেনের রিপোর্ট। সুশাসন ও শান্তির জন্য পরিবর্তন এবং উন্নত আধুনিক চাঁপাইনবাবগঞ্জ গড়ার স্লোগানে নির্বাচনী জনসভায় জনসমুদ্র। জুলাই যুদ্ধের আশাধীন রাস্তায় দুপুরে জনসভা মঞ্চে যোগ দেন জামায়াত আমির। বলেন, ক্ষমতায় গেলে সব শ্রেণী পেশার মানুষের মাঝে বৈষম্য দূর করা হবে। যার যেটা ন্যায্য পাওনা, একজন কর্মচারী কর্মকর্তা, সে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি, যেখানেই হোক, সে যেন তার পুরা মেধা যোগ্যতা উজাড় করে সেখানে সেবা দিতে পারে। আর রাষ্ট্র এবং নিয়োগকারী সংস্থাও যেন তাদেরকে সম্মানের সাথে বসবাস করার মতো সুযোগ তাদের হাতে তুলে দেয়। আমরা তা নিশ্চিত করব ইনশাআল্লাহ। নারীদের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ বাংলাদেশ গড়ার কথা বলেন জামায়াত আমির। মা বোনদের ক্ষেত্রে আমাদের স্পষ্ট অঙ্গীকার,
আপনাদের বহুবিধ অবদান, তার একটারও প্রতিদান দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, ঋণ পরিশোধ করা সম্ভব নয়, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা দুটি জিনিস আপনাদের জন্য নিশ্চিত করতে চাই। একটি হচ্ছে সমাজের সকল স্তরে আপনাদের অধিকার এবং মর্যাদা, দ্বিতীয়টি হচ্ছে আপনাদের নিরাপত্তা। ইনশাআল্লাহ আমরা এমন একটা সমাজ গড়তে চাই, পুরুষরা পাবে পুরুষদের অধিকার, মহিলারা নারীরা পাবে তাদের অধিকার। পুরনো বন্দোবস্তকে লাল কার্ড এবং নতুন বন্দোবস্তকে স্বাগত জানাতে হ্যাঁ এর পক্ষে এবং দাঁড়িপাল্লায় ভোট চাইলেন তিনি। ক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার পাশাপাশি কৃষি শিল্পের উন্নয়ন এবং আঞ্চলিক অবকাঠামোগত উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইছেন নেতারা। এরপর রাজশাহীতে দুটি জনসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির। বলেন 11 দলীয় জোটের প্রার্থীদের মধ্যে কোনো ব্যাংক ডাকাত, ঋণ খেলাপি ও চাঁদাবাজ নাই। 11 দলের কোনো ক্যান্ডিডেটের মাঝে কোনো ব্যাংক ডাকাত নাই, চাঁদাবাজ নাই, ঋণ খেলাপি নাই, মামলাবাজ নাই, নারীর ইজ্জত হরণকারী নাই, মানুষের অধিকার হরণকারী নাই। আমরা বেছে বেছে গুনে গুনে চেষ্টা করেছি, এরপরে ভুল হলে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন। কারণ আমরা এই বার্তাই জাতিকে দিয়েছি, আগামীতে একটা নূতন বাংলাদেশ আমরা গড়তে চাই। এরপর সন্ধ্যায় নাটোরে জনসভায় অংশ নেন জামায়াত আমির। সবগুলো জনসভাতেই 11 দলীয় জোট সমর্থিত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন ডাক্তার শফিকুর রহমান। আক্তার হোসেন, চ্যানেল আই, রাজশাহী। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। এবারে অন্যান্য সংবাদ। জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় 6 আন্দোলনকারীকে হত্যা পরবর্তী মরদেহ পোড়ানোর ঘটনায় করা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম, পুলিশ কর্মকর্তা AFM সায়েদ সহ 6 আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। আলোচিত পুলিশ কর্মকর্তা আবদুল্লাহিল কাফি সহ 7 পুলিশ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। দণ্ডাদেশের পাশাপাশি সাইফুল ইসলামের সম্পত্তি জব্দ ও কয়েক আসামিকে জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। মাজারুল হক মান্নার রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় 6 আন্দোলনকারীর মরদেহ পোড়ানোর ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় 16 জন আসামি। পলাতক আছেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন, আশুলিয়া থানার সাবেক অফিসার ইনচার্জ AFM সাইদ ওরফের রনি, সাবেক পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান ও নির্মল কুমার দাস, সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা, রনি ভূঁইয়া সহ 8 আসামি। গ্রেপ্তার 8 আসামি হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক পরিদর্শক আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক SI আব্দুল মালেক, আরাফাত উদ্দিন, কামরুল হাসান, শেখ আফজালুল হক ও সাবেক কনস্টেবল মুকুল চোকদার। তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হলে রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল 2। প্রথমেই এই মামলার বিষয়ে পর্যবেক্ষণ দেন আদালত। সাইফুল ইসলাম তিনি হচ্ছেন একজন জনপ্রতিনিধি, রাষ্ট্র এবং জনগণকে রক্ষা করার তার দায়িত্ব ছিল, কিন্তু তিনি এই সাধারণ নিরস্ত্র নিরীহ জনগণকে রক্ষার পরিবর্তে তিনি তাদেরকে হত্যাকাণ্ডে উৎসাহিত করেছেন, সহযোগিতা করেছেন, নির্দেশ প্রদান করেছেন। রায়ে সাবেক এমপি সাইফুল সহ 16 আসামির বিষয়ে সিদ্ধান্ত জানান আদালত। যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন স্থানীয় এমপি, তৎকালীন স্থানীয় এমপি সাইফুল ইসলাম, ওসি আশুলিয়া থানা AFM সায়েদ রনি এবং যুবলীগের সদস্য রনি ভূঁইয়া। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, SP আসাদুজ্জামান রিপন, এডিশনাল SP আবদুল্লাহিল কাফি। আইন অনুযায়ী ট্রাইব্যুনাল দেওয়া রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করার জন্য 30 দিন সময় পাবেন আসামিরা। তবে পলাতক আসামিদের আবেদন করতে হলে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে আপিল করতে হবে। মাছড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা।
ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা আশা করেন নির্বাচিত সরকার এলে সম্পর্ক মসৃণ হবে। বিদায়ী প্রেস কনফারেন্সে এক প্রশ্নের উত্তরে তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলেও কোনো দেশের পক্ষ থেকে কোনো চাপ ছিল না। অন্তর্বর্তী সরকারের সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয়হীনতার কথা স্বীকার করেন সাবেক এই পররাষ্ট্র সচিব। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। মন্ত্রীর পদমর্যাদায় ১.৫ বছর ধরে পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন করছেন সাবেক এই পেশাদার কূটনীতিক। নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের আগে তার শেষ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। সরকারের মধ্যে বিভিন্ন ধরনের টানাপোড়েন থাকেই, এটা পার্ট অফ দি গেম। সব মিলিয়ে আমি যে খুব বেশি সমস্যায় পড়েছি এটা বলি না, তবে সমন্বয়ের অভাব কখনো কখনো অনুভূত হয়েছে। আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন, আমার সাথে যারা দেখা করতে এসেছে তারা জানতে চেয়েছে, কেউ সবাই না, কিন্তু কেউই কোনো ধরনের কোনো চাপ আমার উপর সৃষ্টি করেনি যে এটা করেন বা আপনাদের উচিত এটা করা ইমিডিয়েটলি, এরকম কথা কেউ আমাকে কখনো বলেনি। প্রশ্ন উঠল বাংলাদেশ ভারত সম্পর্ক এবং শেখ হাসিনাকে ফেরত আনা প্রসঙ্গেও। আমরা আসলেই ভারতের সাথে একটা গুড ওয়ার্কিং রিলেশন অন দি বেসিস অফ রেসিপ্রোসিটি অ্যান্ড মিউচুয়াল ইন্টারেস্ট, এটা আমরা চেয়েছিলাম সবসময়। সফল হয়েছি এটা ঠিক বলতে পারি না, কারণ অনেক ক্ষেত্রেই এটা তো অনেকটাই থমকে আছে। আমি বলবো না যে বিরাট কোনো ক্রাইসিস সৃষ্টি হয়েছে, কিন্তু সম্পর্কটা থমকে আছে। ভারত নিশ্চয়ই তাদের স্বার্থ যেভাবে তারা চিন্তা করে সেভাবেই করেছে, আমরা আমাদের স্বার্থ যেভাবে রক্ষিত হয় বলে ভেবেছি সেভাবে চেষ্টা করেছি। দুটো ঠিক অনেক ক্ষেত্রেই মেলেনি। সরকারের উত্তরাধিকারী যে সরকার হবে তাদের সময় আবার রিলেশন স্মুদেন হওয়া, যেটাকে বলে মসৃণ একটা সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়া। সরকারের শেষ সময়ে কয়েক দেশের সঙ্গে তাড়াহুড়ো করে চুক্তি করাকে পরের সরকারের জন্য কাজ এগিয়ে রাখা হিসেবে দেখছেন উপদেষ্টা। তবে মেনে নিয়েছেন বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে সাফল্য কম। একথা অনস্বীকার্য যে আসলে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুব বেশি বড় কোনো প্রোগ্রেস আমাদের হয়নি গত 1-1.5 বছরে। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। নির্বাচনের পরে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার। তা 18 ফেব্রুয়ারির পরে যাবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি। বাংলাদেশের মানুষ দেখবে যে এই 18টি মাস কিভাবে এই গভর্নমেন্ট দেশকে, তারা এই ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে দেশ সেবা করেছে। আমরা মনে করি যে এই গভর্নমেন্ট তার ঐতিহাসিক ডিউটি পালন করেছে এবং রেকর্ড পরিমাণ অধ্যাদেশ তারা জারি করেছে এবং এমন একটা ভয়ানক একটা অর্থনৈতিক ভঙ্গুর একটা অর্থনীতিকে তারা ইনহেরিট করেছিল, সেটাকে আবার আমি বলবো যে সতেজ করে আবার গ্রোথের প্ল্যাটফর্মে ফিরিয়ে এনেছে। দেশের জন্য ফরেন পলিসিতে একটা বোল্ড একটা ফরেন পলিসি দিতে পেরেছে। নির্বাচনের পর অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করা হবে। সবচেয়ে দ্রুততম সময়ে হ্যান্ডওভার হবে। এটা যদি দেখা যায় যে 3 দিনের মধ্যে যদি এমন হয় যে ইলেকশন এমপিরা শপথ নিয়েছে, নেওয়ার পরে সংখ্যাগরিষ্ঠ দল লিডারকে ডাকা হচ্ছে যে আপনি আসেন শপথ নেন অ্যাজ এ নিউ প্রাইম মিনিস্টার, আমরা 3 দিনের মধ্যেই এটা হয়ে যেতে পারে। মানে 15 ফেব্রুয়ারিতেও হয়ে যেতে পারে, এটা 16 ফেব্রুয়ারিতেও হতে পারবে, আমার মনে হয় না এটা মানে 17-18 ফেব্রুয়ারির পরে যাবে। এলজিপি গ্যাসের দাম কমাতে কর ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান শফিকুল আলম। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে গবেষণার পাশাপাশি গণমাধ্যমকে আরও জোরালো ভূমিকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। দেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদান রাখায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক 2025 প্রদান অনুষ্ঠানে পরিবেশ প্রতিবেশ সংরক্ষণে সার্বিক সচেতনতার তাগিদ দিয়েছেন তারা। এবছর এই পদকে ভূষিত হয়েছেন সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান। বিস্তারিত মোশাহিদ রনির রিপোর্টে।
সময়ের আবর্তে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন 17 বছরে পদার্পণ করলেও তার আগ থেকেই দেশের প্রাণ প্রকৃতি তথা বাস্তুতন্ত্র রক্ষা ও আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন সংস্থাটির প্রতিষ্ঠাতা প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। শুধু তাই নয়, নিরাপদ ধরিত্রী রক্ষার অভিযাত্রীদের পদক প্রদানের মাধ্যমে স্বীকৃতি যেমন জানানো হচ্ছে, তেমনি সমাজে ইতিবাচকতার বার্তা ছড়িয়ে দিচ্ছে প্রকৃতিবন্ধুর সেবামূলক সংস্থা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় চ্যানেল আইয়ের চেতনা চত্বরে জমকালো আয়োজনে প্রদান করা হলো 14তম প্রকৃতি সংরক্ষণ পদক। এবছর দেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে দীর্ঘদিন নিরলস কাজ করে যাওয়া সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রোনা খান পেলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক 2025। I have taken it on behalf of the people যাদেরকে আমরা সার্ভ করি এবং আমার সাথে এত বছর থেকে যারা আমার সাথে আছে এবং টুগেদার আমরা একসাথে মিলে এই কাজটা করছি। I'm only taking it on behalf of them. সে সময় পরিবেশ সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং চ্যানেল আইয়ের ভূমিকার প্রশংসা করেন সুধীজনরা। পাশাপাশি বিপন্ন পরিবেশ প্রতিবেশ সংরক্ষণে সীমাবদ্ধতা কাটিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বিশিষ্টজনরা। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। দর্শক, প্রকৃতি সংরক্ষণ পদক 2025 নিয়ে 2 পর্বের বিশেষ আয়োজনের শেষ পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবারে বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। 21 বিরতির পর আবারও আমন্ত্রণ। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 21 পদক 2026 ঘোষণা করেছে সরকার। এবছর 9 ব্যক্তি ও একটি সঙ্গীত দলকে এই পদক দেওয়া হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে 21 পদকের জন্য নির্বাচিতদের নাম ঘোষণা করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পদকপ্রাপ্তরা হলেন চলচ্চিত্রে চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা, সাংবাদিকতায় শফিকুর রহমান, সঙ্গীত আয়ুব বাচ্চু মরণোত্তর, চারুকলায় অধ্যাপক মোহাম্মদ আব্দুস সাত্তার, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, ভাস্কর্যে তেজস হালদার যশ, নৃত্যে অর্থী আহমেদ ও ব্যান্ড মিউজিকে ওয়ারফেস। এবারে নিটল ডাটা বিশেষ সংবাদ। ফ্রান্সের প্যারিসে কার্পেট প্রদর্শনী শুরু হয়েছে। চতুর্থ লুই এর রাজত্বকালে তৈরি পৃথিবীর ঐতিহ্যবাহী কার্পেট প্রথমবারের মতো প্যারিসের গ্রাঁ প্যালেতে একত্রিত করা হয়েছে। দীর্ঘ কার্পেট দিয়ে গ্যালারি আবরণের জন্য চার্লস লে ব্রুনের নকশায় তৈরি শতাধিক কার্পেট স্থান পেয়েছে। এসব কার্পেটে বিভিন্ন দেশের প্রতীক ও শাসকদের কার্যক্রমের চিত্র অঙ্কিত রয়েছে। প্রদর্শনী চলবে 8 ফেব্রুয়ারি পর্যন্ত। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। চব্বিশের গণঅভ্যুত্থানে শিক্ষা ভুলে গেলে তাদের রক্তের প্রতি অবিচার করা হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। বিসিসিআই এবং ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB'র আলোচনায় তিনি বলেন, অন্তর্বর্তী সরকার বেশ কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে, কিন্তু সব শেষ করতে পারেনি। তবে সেসব যদি কেবল কাগজে সংস্কার হয় তাহলে মানুষ সুফল পাবে না। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। স্বাগত বক্তব্যে IBFB সভাপতি লুৎফুন্নেসা সাউদিয়া বলেন, উদ্যোক্তারা যেসব সমস্যায় পড়েন সেগুলো শুধু আইন দিয়ে সমাধান হবে না। সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছি বিরতি, আর বিরতির পর যা থাকছে। বিরতির পর আবারও আমন্ত্রণ।
বিএনপি নেতারা বলেছেন, দেশে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, স্বাধীনতা বিরোধীদের আগ্রাসন জনগণ মানবে না। বিভিন্ন নির্বাচনী সমাবেশ ও প্রচারে তারা এসব কথা বলেন। গ্যাস সংকটের সমাধান, ব্রিজ নির্মাণ সহ উন্নয়ন কাজের প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপির প্রার্থীরা। এবারে খেলার খবর। মাঠে গড়ালো 3 দল নিয়ে আয়োজিত বিসিবির অদম্য বাংলাদেশ টি-20 টুর্নামেন্ট। নিরাপত্তাজনিত কারণে বিশ্বকাপ টি-20তে অংশ না নেওয়ায় অবসর সময় নিজেদের ক্রিকেটার নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, যার সবগুলো ম্যাচ হচ্ছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। উদ্বোধনী আয়োজনে গান পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেস। আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে লিটন দাসের ধূমকেতু ও আকবর আলীর দুরন্ত। টস জিতে আগে ফিল্ডিং করছে ধূমকেতু। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। 18 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে এমপিদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি। ভোটকেন্দ্র দখল চেষ্টায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সেনাবাহিনীর ঘোষণা, নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত ও প্রতিজ্ঞাবদ্ধ বিমান বাহিনী। মানবিক বাংলাদেশ গড়তে সারা দেশে ইনসাফের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বললেন জামাত আমির। মরা নদী জীবিত করা ও কৃষি পণ্য সংরক্ষণের প্রতিশ্রুতি। স্বাধীনতা বিরোধীদের আগ্রাসন জনগণ মানবে না বলছে বিএনপি। গ্যাস সংকটের সমাধান, ব্রিজ নির্মাণ সহ উন্নয়ন কাজের প্রতিশ্রুতি। আশুলিয়ায় হত্যার পর 6 মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সহ 6 জনের মৃত্যুদণ্ডাদেশ, পুলিশ কর্মকর্তা কাফি সহ 7 জনের যাবজ্জীবন কারাদণ্ড। এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গণমাধ্যমের আরও জোরালো ভূমিকার পরামর্শ প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক অনুষ্ঠানে বিশিষ্টজনদের অভিমত। এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।